হায়দ্রাবাদ টেস্টের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে রোববার ভারত এ দলের মুখোমুখি হবে মুশফিকরা। তাসকিনকে বিশ্রামে রেখে এ ম্যাচে খেলানো হতে পারে পেসার আবু জায়েদ রাহিকে। ক্রিকেটের বিগ থ্রি প্রস্তাবনা থেকে সরে আসার ঘোষণা আইসিসি। টেস্টের দ্বিস্তর নীতির বিষয়ে চূড়ান্ত সমাধান আসবে এপ্রিলে। দুবাইয়ে আইসিসি সভায় সিদ্ধান্ত। প্রথম দু আসরে হতাশা ঘুচিয়ে বাংলাদেশ ওপেন গলফে সেরা সাফল্য সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে 13 শট কম খেলে হয়েছেন রানার আপ। চ্যাম্পিয়ন থাইল্যান্ডের জ্যাজ। ইপিএল এ লন্ডন ডার্বিতে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে চেলসি। হোঁচট খেয়েছে লিভারপুল। বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন। এবং লা লিগায় মেসির গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার বড় জয়। লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়ালের আরও কাছে কাতালানরা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই দেশের ক্রিকেট প্রসঙ্গ। টেস্টের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে রোববার ভারতীয় এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেকেন্দারাবাদের জিমখানা মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আগামী 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে ভারত বাংলাদেশের বহুল প্রতীক্ষিত টেস্ট। এর আগে ভারতীয় এ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এরই মধ্যে দুদিনের অনুশীলনও করেছে মুশফিক সাকিবরা। প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে টাইগার পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে মাঠে নামবেন আবু জায়েদ রাহি। অন্যদিকে ভারতীয় এ দলের স্কোয়াড সাজানো হয়েছে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের নিয়ে। টেস্ট একাদশে থাকা অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডে ও জয়ন্ত যাদব আছেন এই স্কোয়াডে। টেস্ট খেলুড়ে দেশগুলোকে নিয়ে গঠিত বিগ থ্রি পদ্ধতি থেকে সরে এসেছে আইসিসি। শনিবার দুবাইয়ে আইসিসি সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া টেস্টের দ্বিস্তর নীতির বিষয়ে আগামী এপ্রিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিগ থ্রি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল ক্রিকেট বিশ্বে, তবে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইসিসি। সবকটি টেস্ট খেলুড়ে দেশকে সমানভাবে টেস্ট খেলা ও আর্থিক সুবিধা লাভের সুযোগ রেখে নতুন অবকাঠামো তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর র্যাঙ্কিং এর শীর্ষ 10-এর পরের দুটি দল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের খেলা পর্যবেক্ষণ করে তাদের টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী এপ্রিলে আইসিসির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও ওয়ানডেতে কেবলমাত্র দ্বিপাক্ষিক চুক্তিভিত্তিক পদ্ধতিতে খেলার সিদ্ধান্তের চূড়ান্ত সমাধান আসবে এপ্রিলে। তবে এসব সিদ্ধান্তে অপ্রত্যাশিতভাবেই বিপক্ষ অবস্থান নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ভোট দানে বিরত থাকে জিম্বাবুয়ে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে আইসিসির সিদ্ধান্তে সমর্থন প্রদান করে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের মাটিতে ভারতকে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ বলে মানছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যদিও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা দেখে শুনে খেললে একমাত্র টেস্টেও সাফল্য পাওয়া সম্ভব বলে মত এই ক্রিকেটারের। এছাড়া বিশ্রামে থাকা মোস্তাফিজকে আপাতত শুধুমাত্র সীমিত ওভারের ম্যাচ খেলার পরামর্শ দিলেন আশরাফুল। জহির খান, অনিল কুম্বলে কিংবা হরভজনের মতো বোলারদের বেধড়ক পিটিয়ে মোহাম্মদ আশরাফুলের খেলা 158 রানের ইনিংসটির কথা মনে আছে কি? 20 বছর বয়সী এক টকবগে তরুণ সেদিন খেলেছিলেন টেস্টে সে সময় বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি, যেটি টিকেছিল প্রায় 10 বছর। ভারতের বিপক্ষে টেস্টে টাইগাররা কখনো জিততে না পারলেও আমিনুল ইসলাম বুলবুল, আশরাফুল কিংবা তামিম ইকবালরা ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন বারবার। এবার অশ্বিন জাদেজাদের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশকে সাফল্য পেতে টপ অর্ডারের কাছে এমন দু একটি ইনিংসের প্রত্যাশা মোহাম্মদ আশরাফুলের। ইন্ডিয়া অবশ্যই মুহূর্তে খুবই ভালো একটা টিম। টেস্ট ক্রিকেটে তারা 1 নম্বর দল এখন। তো অবশ্যই আমাদের জন্য একটু টাফ হবে ওই কন্ডিশনে খেলাটা। টপ 6টা ব্যাটসম্যান যারা আছে, আশা করবো 2টা ব্যাটসম্যান যদি বড় স্কোর করতে পারে এবং ফার্স্ট ইনিংস যদি আমরা বড় একটা স্কোর করতে পারি, তখন এই টেস্ট ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে। আইপিএল এর সুবাদে ভারতে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজুর রহমানের, তবে পুরোপুরি ফিট না থাকায় বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচে তাকে বিশ্রামে রেখেছে বোর্ড। আশরাফুলের মতে শুধুমাত্র এই সিরিজে নয়, কাটার মাস্টারের কাছ থেকে দীর্ঘমেয়াদে সার্ভিস পেতে আপাতত শুধু সীমিত ওভারের ক্রিকেটেই মনোযোগ দেওয়া উচিত তার। সে যে ইনজুরি থেকে উঠে এসেছে,
তার আর একটু টাইম নেওয়া উচিত। তার এই অল্প কেরিয়ারে অলরেডি কিন্তু 3 থেকে 4 বার ইনজুরিতে পড়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে টেস্ট ক্রিকেট থেকে একটু দূরে থাকাটাই ভালো। আরো কয়েক বছর 1-2 বছর পরে হয়তোবা যখন তার পুরোপুরি ফিট হবে টেস্ট ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের নিষেধাজ্ঞা শেষ হতে লাগবে আরো বছরখানেক। এর মধ্যেই জাতীয় লীগ, প্রিমিয়ার লিগ খেলে নিজেকে ঝালাই করে নিচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। আশা করছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরতে পারবেন পরিপূর্ণভাবে ফিট হয়েই। ঢাকা প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, ঢাকার বাইরে ইংল্যান্ডে হয়তোবা ক্লাব ক্রিকেট খেলতে যাব ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলে। তো এই একটা বছরে আমি আশা করি যে আমি আমার পুরো রিদমে চলে আসবো এবং তারপরেই হয়তোবা বাংলাদেশ টিমের সুযোগ পাবো। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চট্টগ্রামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জুনায়েদ সিদ্দিকীর অসাধারণ ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়তে যাচ্ছে উত্তরাঞ্চল। প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ 4 উইকেটে 327 রান। সিলেটে পূর্বাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 376 রান। পঞ্চম বিসিএল এর প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। প্রথম দিনই রানের ফোয়ারা ছোটাচ্ছেন ব্যাটসম্যানরা। দর্শকদের কাঙ্ক্ষিত কাটার মাস্টার মোস্তাফিজের দল এদিন ব্যাটিংয়ে দিন পার করায় বল হাতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সকালটা অবশ্য সুখকর ছিল না উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের জন্য। দলীয় মাত্র 8 রানেই তারা খুইয়ে বসে তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্তর উইকেট। এরপরই অবশ্য ঘুরে দাঁড়াতে থাকে উত্তরাঞ্চল। আরেক ওপেনার জহুরুল ইসলাম অমি ব্যক্তিগত 39 রানে ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার নাসির হোসেন। 55 রানে শাহিদুলের শিকারে পরিণত হন তিনি। তবে পুরো দিনের স্পটলাইটে ছিলেন উত্তরাঞ্চলের হয়ে 1 ডাউনে নামা ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। দিন শেষে 172 রানে অপরাজিত আছেন তিনি। নিজের প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারে 11তম সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি এবার তিনি অপেক্ষায় রয়েছেন ডাবল সেঞ্চুরির। তার সঙ্গে হাফ সেঞ্চুরি পূর্ণ করে 51 রানে অন্য প্রান্তে অপরাজিত রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ। শেষ পর্যন্ত 4 উইকেটে 327 রানেই দিন শেষ করেছে উত্তরাঞ্চল। অন্যদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরাও। ব্যক্তিগত 0 রানেই ওপেনার ফজলে মাহমুদ সাজঘরমুখী হলে বিপদের আভাস পেতে শুরু করে দক্ষিণাঞ্চল। তবে শাহরিয়ার নাফিসের 27, মোসাদ্দেক সৈকতের 39, মোহাম্মদ মিথুনের 47 রানের পাশাপাশি আনামুল বিজয়ের 89 ও তুষার ইমরানের 62 রানের ইনিংসের কল্যাণে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণাঞ্চল। আর দিনের শেষ ভাগে জিয়াউর রহমানের 55 ও সোহাগ গাজীর 42 রানের দুটি অপরাজিত ইনিংসের সুবাদে 6 উইকেটে 376 রানে দিন শেষ করে তারা। পূর্বাঞ্চলের হয়ে পেসার এবাদত হোসেন একাই নেন 3টি উইকেট। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার জানাবো গলফের খবর। শেষ রাউন্ডে দারুণ খেলেও শেষ পর্যন্ত পারলেন না সিদ্দিকুর রহমান। পারের চেয়ে মোট 13টি শট কম খেলে এশিয়ান ট্যুর বাংলাদেশ ওপেনের তৃতীয় আসরে রানার আপ হয়েছেন সিদ্দিকুর। আর পারের চেয়ে 17 শট কম খেলে এই ইভেন্টে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের জ্যাজ জানে ওয়াত্তানান্দ। প্রথম আসরে 38তম ও দ্বিতীয় আসরে যৌথভাবে 35তম হয়েছিলেন সিদ্দিক। এবারের আসরে বাজে শুরুর পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোয় নিজের পারফরমেন্সে তৃপ্ত দেশসেরা এই গলফার। শুধু সিদ্দিকুর রহমানই নয়, আফসোসে পড়ছে সবাই। প্রথম দিনের পারফরমেন্সটা যদি আর একটু ভালো হতো। সারাদিন সবার চোখে মুখে ছিল একটাই উৎকণ্ঠা, 2013 সালের পর আবারও কি এশিয়ান ট্যুরের শিরোপা জিতবেন সিদ্দিক। হিসেবটা ছিল পরিষ্কার, নিজের সেরা পারফরমেন্সের সঙ্গে জানিয়াত্তানন্দকে খেলতে হবে খুবই বাজে। তবে আসলে শেষ দিনে হয়নি কোনো নাটকীয়তা। পুরো টুর্নামেন্টে দারুণ ধারাবাহিকতা বজায় রেখে পারের চেয়ে 17 শট কম খেলে জ্যাজ হয়েছেন চ্যাম্পিয়ন, জিতেছেন নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম এশিয়ান ট্যুরের শিরোপা। আর সব মিলিয়ে পারের চেয়ে 11 শট কম খেলে যুক্তরাষ্ট্রের কেমার হয়েছেন তৃতীয়। দ্বিতীয় স্থানে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করা শুভঙ্কর শর্মা পারের চেয়ে 10 শট কম খেলে যৌথভাবে হয়েছেন চতুর্থ। তবে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের টাইগার উডস খ্যাত সিদ্দিকুর রহমান। আসলে শেষ দিনে সিদ্দিকুর বার্ডি পেয়েছেন 6টি আর বগি পেয়েছেন 1টি। এছাড়া শেষ রাউন্ডে খেলেছেন পারের চেয়ে 5 শট কম। তাই তো সব মিলিয়ে নিজের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট দেশসেরা এই গলফার। আমি অনেক আপ এন্ড ডাউন করেছি, আমি অনেক খারাপ শট মেরেও আমি বার্ডি পেয়েছি। লাইক টুডে হোল নাম্বার 7 আজকে আমি একটা খারাপ শট মেরে আমি বার্ডি পেয়েছি। সো
মানে অল টুগেদার ইট ওয়াজ এ গ্রেট উইক ফর মি। This is a narrow course. এটা দারুণ, এটা সত্যিই উপভোগ্য। স্বাগতিক দর্শক, মাঠ কিংবা আবহাওয়া সবকিছুই আমার বিপক্ষে ছিল, তাই তো এই জয়ের স্বাদ আমার কাছে অন্যরকম। I like to position my golf. এছাড়া বাংলাদেশের হয়ে দুলাল হোসেন 15তম, জামাল হোসেন 26তম এবং সজীব ও নাজিম রয়েছেন যৌথভাবে 38 নম্বরে। শীর্ষ 50-এ থাকা বাংলাদেশের বাকি দুই খেলোয়াড় হলেন বাদল হোসেন ও রবিন মিয়া। রানার আপ হয় সিদ্দিকুর রহমান পেয়েছেন 26 লক্ষ টাকা, আর চ্যাম্পিয়ন জ্যাজ পেয়েছেন 42,90,000 টাকা। 29তম অবস্থানে থেকে প্রথম দিন শেষ করা সিদ্দিকুর রহমানের নামটা জলজল করছে লিডার বোর্ডের দ্বিতীয় স্থানে। সে সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতো 10 খেলোয়াড়ের কাঁধ ব্যথা পেরানো প্রমাণ দেয় সুসংবাদ আসছে গলফেও। তবে সেজন্য আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি নিয়মিতভাবে আয়োজন করা হোক ঘরোয়া টুর্নামেন্ট, এমনটাই দাবি খেলোয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার। কুর্মিটোলা গলফ ক্লাব থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিরিজে 1-0 এগিয়ে আছে কিউইরা। সিরিজ নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। তেমনি অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচানোর লড়াই। হ্যামিল্টনে সাডেন পার্কে দুদলের ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় ভোর 4টায়। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পাওয়া স্বাগতিক নিউজিল্যান্ড এই ম্যাচে স্বাভাবিকভাবেই থাকবে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে। তার উপর হ্যামিল্টনের মাঠে তাদের পরিসংখ্যানটাও ভালো অজিদের বিপক্ষে। 3 দেখায় 3টিতেই জয় পেয়েছে তারা। তবে কিউইদের জন্য দুঃসংবাদ, ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না মার্টিন গাপটিল। তার পরিবর্তে ব্যাটিং শুরু করবেন 2014 সালে নিউজিল্যান্ডের হয়ে শেষ মাঠে নামা ডিন ব্রাউনলি। সেই সাথে দলে ফিরেছেন ঈশ্বধীয়। অন্যদিকে চোটের কারণে অজি অধিনায়ক ম্যাথু ওয়েট দেশে ফিরে যাওয়ায় অস্ট্রেলিয়াকে এই ম্যাচে আবারও নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ, আর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন হ্যান্ডসকম। লেগ স্পিনার অ্যাডাম জাম্পার পরিবর্তে ব্যাটসম্যান স্যাম হিজলেট আবারও সুযোগ পাচ্ছেন অজি শিবিরে। এবার জানাবো দেশের ফুটবলের খবর। এ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দারুণ পারফর্ম করা কোচ, ফুটবলার এবং রেফারিদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ সভাপতি বাদল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলের বর্তমান অবস্থার কারণ এবং তা থেকে উত্তরণের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বর্তমান সময়ে রুগ্ন দশা পার করছে দেশের ফুটবল। ফুটবলের পুনর্জাগরণে নানা পরিকল্পনার কথা শোনাচ্ছে সংগঠক, সমর্থক থেকে ফেডারেশন কর্তারাও। তবে এমন দুরবস্থার দিনেও ফুটবলের প্রতি ভালোবাসার কমতি নেই সমর্থকদের মাঝে। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নৈপুণ্য দেখানো ফুটবলার, কোচ, সংগঠক ও সমর্থকদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার ফোরাম নামের একটি সংগঠন। বিপিএল এ দেশীয় ফুটবলারদের মাঝে সেরা পারফরম্যান্সের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ডিফেন্ডার বিভাগে পুরস্কার পেয়েছেন খালিকুজ্জামান সবুজ ও ইমন মাহমুদ। সেরা স্ট্রাইকার হয়েছেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। গোলরক্ষক হিসেবে আশরাফুল রানা আর সেরা গোলদাতা হয়েছেন সাজিদুল ইসলাম। কোচদের মধ্যে সম্মাননা পেয়েছেন চমক দেখানো রহমতগঞ্জের কামাল বাবু। অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য সম্মানের ব্যাপার, আর অ্যাওয়ার্ড পেলে আমি মনে করি তার প্রতি তার একটা এক্সট্রা দায়িত্ব থাকে যে ভালো করলে ভালোটা ধরে রাখার। এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে নিজের দায়িত্বটা বাড়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে এখন যে অবস্থা ফুটবলের আসলে দুর্দিন চলতেছে। আমার কাজ হলো প্রতি বছরই যেন আমার নিজের হাত থেকে 4-5টা প্লেয়ার বাংলাদেশ পায়, ওটি আমার সবচেয়ে বড় সাকসেস এবং খুশি। সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি বাদল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবলের বর্তমান অবস্থার কারণ এবং তা থেকে উত্তরণের নানা পরিকল্পনার কথা জানান। ফুটবল এমন দুরবস্থায় পড়ার কারণ হিসেবে তৃণমূলের বিচ্ছিন্নতাকে দোষলেন এই বাফুফে কর্তা। যখন থেকে আমাদের ফুটবলের অবস্থা খারাপ তখন থেকে আমি এটা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই সাপোর্টটা সবসময় পাই না। গত 8 বছরে কোনো ধরনের বাজেট ডেভেলপমেন্টের জন্য রাখা হয়নি। খেলার সম্পূর্ণ টাকাটা খরচ করা হয়েছে ন্যাশনাল টিমের জন্য। এটা একটা অপরিকল্পিত একটা সিদ্ধান্ত। এ সময় ফুটবলারদের ফিটনেস সম্পর্কে সতর্ক ও খেলার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। সারা দেশ থেকে বাছাই করা 36 জনকে নিয়ে চলছে জাতীয় উশো ক্যাম্প। খেলোয়াড়দের অগ্রগতিতে আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের আশাবাদ ফেডারেশনের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। এবার জানাবো আন্তর্জাতিক ক্লাব ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে চেলসি। লন্ডন ডার্বিতে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে ব্লুরা। এই জয়ে 24 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে আরো এগিয়ে গেল কন্তের দল।
চেলসি জিতলেও হারের বৃত্তে আটকে আছে লিভারপুল। অল রেডদের 2-0 গোলে হারিয়েছে হাল সিটি। এদিকে বুন্দেসলিগায় শালকের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। এ যেন এক নীল সমুদ্র, শিরোপা এখনো অনেক দূর, কিন্তু এ মৌসুমে চেলসির প্রতিটি ম্যাচেই একের পর এক চমকপ্রদ পারফরমেন্স স্ট্যামফোর্ড ব্রিজের এই সন্ধ্যাটাকে করেছে আরো রঙিন। প্রতিপক্ষ আর্সেনাল, হাই ভোল্টেজ ম্যাচ হলেও শুরু থেকে আত্মবিশ্বাসী ব্লুজরা। ম্যাচের 2 মিনিটেই চেলসি সমর্থকদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন চেম্বারলাইন, কিন্তু বেরসিক গোলপোস্টে কোনো বিপদ হয়নি ব্লুজদের। তবে 13 মিনিটেই জেগে ওঠে চেলসি। শুরুতেই দিয়েগো কস্তার হেড ক্রসবারে লেগে ফিরে এলেও তার লুফে নেন মার্কোস আলোনসো। দুর্দান্ত হেডে দলকে 1-0 লিড উপহার দেন তিনি। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসুত ওজিল, কিন্তু গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া দক্ষতায় ব্যর্থ হয়েছেন এই জার্মান মিডফিল্ডার। 53 মিনিটে হ্যাজার্ড জাদুতে নেচে ওঠে পুরো স্ট্যামফোর্ড ব্রিজ। আর্সেনালের 4-5 জন ফুটবলারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন এ বেলজিয়ান। 2-0 লিড পায় চেলসি। ম্যাচে ফিরতে এরপর একের পর এক আক্রমণে যায় আর্সেনাল, কিন্তু কিছুতেই চেলসির রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি তারা। উল্টো 85 মিনিটে ফ্যাব্রিগাস গোল করে আনন্দে ভাসান চেলসি সমর্থকদের। নিষেধাজ্ঞার কারণে এদিন গ্যালারিতে বসেছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। দলের ব্যর্থতা ছুঁয়ে গেছে অভিজ্ঞ এই কোচকেও। তবে শেষ দিকে জিরুট গোল করে ব্যবধান কমানোর সঙ্গে সান্ত্বনা যোগান আর্সেনাল সমর্থকদের। চেলসি জিতলেও হোঁচট খেয়েছে লিভারপুল। হাল সিটির মাঠ কিংস্টন কমিউনিকেশনসের শুরু থেকেই অল রেডদের চেপে ধরে হাল সিটি। 44 মিনিটে ফরাসি মিডফিল্ডার আলফ্রেড এনদিয়ের গোলে লিড নেয় তারা। এরপর 84 মিনিটে দলের সেনেগালের ফরওয়ার্ড নিয়াসে গোল করলে হারের লজ্জায় পড়ে লিভারপুল, আর দারুণ জয়ে মাঠ ছাড়ে হাল সিটি। এদিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শালকের বিপক্ষে শুরু থেকে আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। ম্যাচের 9 মিনিটে লেভানডস্কির গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। তবে 4 মিনিট পরই শালকের হয়ে সমতা ফেরান নালদো। এরপর পুরো সময় দুদলই গোলের জন্য শুধু আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় পার করেছে, কিন্তু গোলের দেখা মেলেনি। ফলে সমতায় থেকেই শেষ হয় দুদলের এ লড়াই। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার জানাবো লা লিগার খবর। শনিবার রাতে নিরুত্তাপ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে বিধ্বস্ত করে বড় জয় পেয়েছে মেসি নেইমারের বার্সেলোনা। এই জয়ে টেবিল টপার রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরো কমিয়ে আনলো কাতালানরা। নিজেদের মাঠ নু ক্যাম্পে শুরু থেকেই অতিথি বিলবাওকে চেপে ধরে স্বাগতিক বার্সা। যদিও এদিন প্রথম একাদশে নেই এনরিকের ত্রিরত্নের অন্যতম লুইস সুয়ারেজ। ম্যাচের 18 মিনিটই এগিয়ে যায় বার্সা। নেইমারের অ্যাসিস্ট করা বলকে জালের ঠিকানায় পৌঁছে দেন পাকো আলকাসের। এরপরই নু ক্যাম্পের দর্শকরা মাঠে দেখতে পায় মেসি ঝলক। ম্যাচের 40 মিনিটে তার গোলেই লিড দ্বিগুণ করে কাতালানরা। দ্বিতীয়ার্ধ সমানতালে আক্রমণের ধার বজায় রাখে এনরিকের শিষ্যরা। ম্যাচের 66 মিনিটে অ্যালেক্স ভিদালের গোলে লিডটাকে 3-0 নিয়ে যায় স্বাগতিকরা। পুরো ম্যাচে বিলবাওয়ের বেশ কয়েকটি আক্রমণ কাতালানদের সীমানায় ভীতি ছড়ালেও তা গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ওই 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী। ইংলিশ প্রিমিয়ার লিগের আরো খবর। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে রোববার ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলো। লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে দুদলের ম্যাচ। এদিকে এতিহাদে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি। ম্যাচটি মাঠে গড়াবে একই দিন সন্ধ্যে 7:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে একরকম আধিপত্য নিয়ে শীর্ষস্থান দখল করে আছে চেলসি। তারপরও শিরোপার দৌড়ে এগিয়ে যেতে তৎপর টেবিলের বাকি জায়ান্ট ক্লাবগুলো। সেই ধারাবাহিকতায় এবার কিং পাওয়ার স্টেডিয়ামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গেল বছরের শেষ দিক থেকে দুর্দান্ত সময় কাটছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, কিন্তু লিগের শেষ 3 ম্যাচে জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। তাই শীর্ষ 4 থেকে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে আবার জয়ের ধারায় ফিরতে চাইবে হোসে মরিনহোর শিষ্যরা। অবশ্য পরিসংখ্যানও কথা বলছে ইউনাইটেডের পক্ষেই। সব রকম প্রতিযোগিতায় শেষ 17 ম্যাচে লিস্টারের বিপক্ষে মাত্র একটিতে হেরেছে তারা। সেই সাথে ঝুলিতে আছে লিগের অ্যাওয়ে ম্যাচে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার প্রাপ্তি। এদিকে ফিল জোন্স এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় ক্রিস স্মলিং খেলবেন এই ম্যাচে, আর ইব্রা, পগবা, রাশফোর্ড কিংবা মাখতারিয়ানরাও আছেন জয়ের দেখা পাওয়ার আশায়। অন্যদিকে লিগের শেষ 3 ম্যাচে হার ছাড়া কিছুই মেলেনি লিস্টারের। চলতি মৌসুমে ছন্দেও নেই ফক্সেসরা।
শিরোপা তো দূরের কথা, আপাতত রেলিগেশনের শঙ্কায় না পড়তেই লড়তে হচ্ছে রানিয়েরির শিষ্যদের। তার উপর এই ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া লিগে 2000তম ম্যাচ খেলবে লিস্টার। তাই ম্যাচটি স্মরণীয় করতে জয়ের জন্যই লড়বে রানিয়েরির দল। এদিকে ঘরের মাঠ এতিহাদে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি, যাদের বিপক্ষে লিগের 11 দেখায় মাত্র একটিতে হেরেছে সিটিজেনরা। তার উপর দলের স্বস্তি হয়ে ফিরেছেন সার্জিও অ্যাগুয়েরো। এক গুন্ডোগান ছাড়া দলে নেই তেমন কোনো ইনজুরি সমস্যাও। আছেন স্টার্লিং, তোরে, ব্রুইনিদের মতো তারকারা। তাই আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে পেপ গার্দিওলার শিষ্যরা চাইবে ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে। ফারজানা মুমু, সময় সংবাদ। কিছুটা অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনাময় খেলা উশু। আত্মরক্ষার সাথে বিনোদন, এই দুয়ের সংমিশ্রণ উশু খেলাকে করেছে জনপ্রিয়। সেই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতাগুলোতেও রয়েছে পদক জয়ের সম্ভাবনা। তাই তো দেরিতে হলেও টনক নড়েছে এনএসসির। সারা দেশ থেকে বাছাইকৃত 36 জন খেলোয়াড় নিয়ে মাসব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে তারা। তবে অর্থ আর সঠিক পৃষ্ঠপোষকের অভাবই দেশি উষারদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। মার্শাল আর্ট আর জিমন্যাস্টিক্সের সংমিশ্রণে দারুণ সম্ভাবনাময় খেলার নাম উশু। 2007 সালে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। এরপর 2010 সালের এসএ গেমসে 52 কেজি ওজন শ্রেণীতে 2টি স্বর্ণ জিতেছিল মেজবাউদ্দিন ও ফাহমিদা ইয়াসমিন। এছাড়া ওই 2 আসরে 2টি ব্রোঞ্জও জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আর ভারতে অনুষ্ঠিত পরের এসএ গেমসে উশু ডিসিপ্লিনে 5টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারের লক্ষ্যটা 2018 সালের কমনওয়েলথ গেমস। সে লক্ষ্যে দেশের 18 জেলা থেকে বয়সভিত্তিক পর্যায়ে বাছাইকৃত 36 খেলোয়াড় নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। তবে মাত্র 1 মাসের ক্যাম্পে খেলোয়াড়দের আগ্রহ আর উন্নতির গ্রাফ দেখে এবার আরো ভালো কিছু করার আশায় বুক বাঁধছেন দলের কোচ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই। যেই সমস্ত ট্রেইনাররা, কোচরা এদেরকে তৈরি করছে, তাদেরকেও যদি একটু বাইরে উচ্চতর প্রশিক্ষণের দিয়ে আসার ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আরো ভালো রেজাল্ট পেতাম। সারা বছর হলে তো কথাই নাই, শুধু 6 মাস করার সুযোগ পেলে আমরা ইনশাল্লাহ আন্তর্জাতিক স্বর্ণ নিয়ে আসতে পারবো। আমরা যে সুযোগ সুবিধা এখন পাচ্ছি অ্যাসোসিয়েশন হিসাবে, সেটা আমাদের পর্যাপ্ত না। ঠিক আছে, বার্ষিক যে বরাদ্দ হয় এটা আসলে মানে আমাদের অফিস স্টাফ, কম্পিউটার অপারেটর এদেরই চালানো মুশকিল। আর ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের সবার স্বপ্নই এখন উশুকে ঘিরে। তবে ক্রিকেটের দেশে সেটা যে অনেক বড় চ্যালেঞ্জ তাও মানছেন তারা। তবুও অনিশ্চয়তার বন্ধুর পথ মারিয়ে এই ইভেন্টেই লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান এসব কিশোর উশুকাররা। উশু এমন একটা খেলা যেটা মানে মেয়েদের আত্মরক্ষার জন্য খুবই দরকারি হয়। ভালো প্লেয়ার হবো, অন্য দেশ থেকে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসবো, এটাই আমার আশা। এখন যে সমস্যাটা আছে সামনে হয়তো এটা থাকতো না, যদি আরো থাকতে পারতাম। আমার মনে হয় সারা বছর থাকলে আরো ভালো হতো। 1 মাসের প্রশিক্ষণ ক্যাম্প শেষে আগামী মার্চে অনুষ্ঠিত ক্লাব কাপ ও জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন ক্যাম্পে থাকা খেলোয়াড়রা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 750 ফুট উঁচু থেকে লাফ দিলে কেমন অনুভূতি হতে পারে? একবার চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন তো। স্বপ্ন নয়, বাস্তবেই এমন দুঃসাহসিক অভিজ্ঞতার স্বাদ নিচ্ছেন পৃথিবীর অনেক ভ্রমণ পিপাসু। বলা হচ্ছে নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারের কথা। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড়ে মুখর থাকে স্কাই টাওয়ার। নিউজিল্যান্ড থেকে ফিরে মুস্তাফিজুল হক আকাশের তলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। অকল্যান্ডকে বলা হয়ে থাকে নিউজিল্যান্ডের সিটি অফ হার্ট। এর বিশেষত্বের অন্যতম কারণ অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার। 1996 সালে তৈরি করা হয় 60 তলা এই টাওয়ার। নিউজিল্যান্ডে ভ্রমণ পিপাসুদের চুমুকের মতো আকর্ষণ করে এই স্কাই টাওয়ার। শুধু তাই না, পৃথিবীর অনেক পর্যটক এই স্কাই টাওয়ার দর্শন নিতে একবারের জন্য হলেও অনেক অর্থ খরচ করে আসেন নিউজিল্যান্ডে। পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নিউজিল্যান্ড, আর নিউজিল্যান্ডের অন্যতম সেরা আকর্ষণ এই স্কাই টাওয়ার। 60 তলা এই টাওয়ারে উপর থেকে পুরো নিউজিল্যান্ডকে দু চোখে উপভোগ করা যায়। কি এর আকর্ষণ? দর্শক চলুন তাই দেখে নিই এবার। স্কাই টাওয়ারে উঠতে হলে মাথাপিছু গুনতে হবে $20। এরপর কিছুটা নিয়ম মেনে মাত্র 1.5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন স্কাই টাওয়ারের চূড়ায়। গন্তব্যে পৌঁছানোর পর দু চোখ ভরে শুধু উপভোগের পালা। উঁচু থেকে নয়নাভিরাম দৃশ্য আপনাকে নিশ্চিত মুগ্ধ করবে, আর মনে হবে যেন পুরো পৃথিবীটাকে দেখছেন নয়ন জুড়ে।
স্কাই টাওয়ারের অন্যতম আকর্ষণ হলো জাম্পিং। আপনি জাম্প দেন আর নাই বা দেন, এমন দৃশ্য রোমাঞ্চিত আর শিহরিত করবে নির্দ্বিধায়। স্কাই টাওয়ার ইউটিউবে দেখার পর থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আসব, তাই ইংল্যান্ড থেকে এসেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি কলম্বিয়া থেকে বেড়াতে এসেছি মূলত স্কাই টাওয়ার দেখব বলে। জাম্প দেওয়ার সাহস না থাকলেও সত্যি আমি দারুণ রোমাঞ্চিত। প্রবাসী বাঙালিরাও স্কাই টাওয়ার দর্শনে বেশ মুগ্ধ। স্কাই টাওয়ার অকল্যান্ডের সবচেয়ে উঁচু, তো এখানে আসলে মনে করেন যে এটা পুরো গোল, তো এই পাশ থেকে ওই পাশে পুরো সিটি দেখা যায় খুব ভালোভাবে। এই টাওয়ারটা আসলে খুবই দুর্দান্ত এবং খুবই ফেমাস, এটা সারা ওয়ার্ল্ডের থেকে লোক আসে এখানে। ইটস ভেরি ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। উচ্চতার দিক থেকে পৃথিবীর 25তম স্থানে অকল্যান্ডের বিখ্যাত এই স্কাই টাওয়ার। নিউজিল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারের 60 তলা, মাটি থেকে যার উচ্চতা 722 ফুট। দিনে 1100 আর বছরে প্রায় 4.5 লাখ পর্যটক এখানে আসেন দুনয়ন ভরে নিউজিল্যান্ডের এই তীব্র সৌন্দর্য উপভোগ করতে। অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ব্রাহ্মণবাড়িয়া মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শহরের সাবেরা সোবাহান সরকারি বালিকা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এদিন নারীদের ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আঞ্জুমান আফরোজ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা সহ স্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার 9টি উপজেলার 31টি দল অংশগ্রহণ করছে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে মেহেরপুরে শুরু হয়েছে শেখ রাসেল ফুটবল লিগ। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় ফুটবলে তরুণদের আকৃষ্ট করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেহেরপুর স্টেডিয়ামে এদিন লিগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। এছাড়াও জেলা প্রশাসক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এদিন উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে এফসিবি ক্লাব 3-0 গোলে আমঝুপি পাবলিক ক্লাবকে হারায়। নকআউট পদ্ধতির এই আসরে মোট 10টি দল অংশ নিচ্ছে। দেশের মানসম্পন্ন ফুটবলার তৈরি ও ফুটবলের মান বৃদ্ধিতে এ ধরনের আসর সহায়ক হবে বলেই মনে করেন টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টরা। তদারকির অভাব ও চরম অব্যবস্থাপনায় অলিম্পিক আয়োজনের মাত্র 6 মাস পরেই মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর নিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে রাজ্য ফুটবল সংস্থা রিও ফুটবল ফেডারেশনের দ্বন্দ্বের জেরে সমন্বয়হীনতার এই ঘটনা ঘটেছে। 1950-এর ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয়েছিল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। 2014 সালের বিশ্বকাপ ও 2016 রিও অলিম্পিক আয়োজনকে সামনে রেখে এই স্টেডিয়ামের উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করে ব্রাজিল সরকার। কিন্তু সে সময় ব্রাজিলের বেশ কয়েকজন বিখ্যাত ফুটবল ব্যক্তিত্ব এই বিপুল অর্থ ব্যয়ের বিরোধিতা করেন। স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নে ক্রমবর্ধমান চাহিদা পূরণে মনোযোগ না দিয়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল তাদের। এখন দুটি ক্রীড়া মহাযজ্ঞ শেষে অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টেডিয়ামটি। ইএসপিএন ও সিএনএন এর প্রতিবেদনে বিপুল সরঞ্জামাদি ক্ষয়ক্ষতি ও চুরি যাওয়ার দাবি করা হয়েছে। গ্যালারির প্রায় 8000 আসন চুরি, অসংখ্য দরজা জানালা ভেঙে যাওয়া, সম্প্রচার যন্ত্রপাতি চুরি, এমনকি ফ্লাড লাইটের কিছু যন্ত্র চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। পাশাপাশি $10 লাখ পরিমাণ বৈদ্যুতিক বিল অপরিশোধিত আছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হায়দ্রাবাদ টেস্টের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচে রোববার ভারত এ দলের মুখোমুখি হবে মুশফিকরা। তাসকিনকে বিশ্রামে রেখে এ ম্যাচে খেলানো হতে পারে পেসার আবু জায়েদ রাহিকে। ক্রিকেটের বিগ 3-তে প্রস্তাবনা থেকে সরে আসার ঘোষণা আইসিসি। টেস্টের দ্বিস্তর নীতির বিষয়ে চূড়ান্ত সমাধান আসবে এপ্রিলে। দুবাইয়ে আইসিসির সভায় সিদ্ধান্ত। প্রথম 2 আসরের হতাশা ঘুচিয়ে বাংলাদেশ ওপেন গলফে সেরা সাফল্য সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে 13 শট কম খেলে হয়েছেন রানার আপ। চ্যাম্পিয়ন থাইল্যান্ডের জ্যাজ। বিপিএল এর লন্ডন ডার্বিতে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে চেলসি। হোঁচট খেয়েছে লিভারপুল। বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন। এবং লা লিগায় মেসির গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার বড় জয়। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের আরও কাছে কাতালানরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।